জয় হিন্দ সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরো দমে করছো। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা অনেকটাই করে ফেলেছি, আর দুটো কি তিনটে রুল বাকি। এটা হচ্ছে আমাদের রুল নাম্বার ই। আগের দিন আমরা রুল নাম্বার ডি শিখেছি, এটা রুল নাম্বার ই। আর এটা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের হচ্ছে পার্ট 8। আগের দিন পার্ট 7 আমরা দেখেছি। যারা আগের পার্টগুলো দেখো না তারা একবার দেখে আসো অলরেডি। আজকে আমাদের টপিক হচ্ছে রিলেটিভ প্রোনাউন। মানে রিলেটিভ প্রোনাউনটা কি এটা আমরা আজকে দেখব। এটা কিন্তু এরর কারেকশনের প্রচুর আসে। আর আমি আগেই বলে দিচ্ছি, খুব সোজা করে বলবো, এখানে আমরা যেটুকুনি তোমাদের জানার দরকার সেটুকুনি তোমরা জানবে, এক্সট্রা কোনো কিছু আমরা জানবো না। পরীক্ষার হলে যেটুকুনি না জানলেই নয়, বা যেটুকুনি জানলে তোমরা অ্যান্সারটা করে আসতে পারবে, আমি সেইভাবেই তোমাদের করাচ্ছি, কারণ তোমরা সবাই জানো, প্রথম দিন থেকে সেইভাবে করাচ্ছি। দেখো, তো ফার্স্টে আমরা জানবো রিলেটিভ প্রোনাউনটা কী। তারপর আমরা দেখবো যে কীভাবে রিলেটিভ প্রোনাউনটা ইউজ হয়, কিছু উদাহরণ দেখবো, আর সবার লাস্টে দুটো কোশ্চেন দেখবো, তোমাদের করতে বলবো, তোমরা করতে পারবে কি পারবে না তোমরা চেক করে নেবে। দেখো, রিলেটিভ প্রোনাউন কাকে বলে? দুটি বাক্য, মন্তব্য বা দুটি ঘটনাকে যুক্ত করে। মানে রিলেটিভ প্রোনাউন এমন একটা জিনিস যেটা দুটো বাক্য হতে পারে, মানে দুটো সেন্টেন্স, দুটো মন্তব্য বা দুটো ঘটনাকে যুক্ত করবে। দেখো, এবার আমি তোমাদের এখানে বলতে পারতাম, যদি একদম অরিজিনাল সংজ্ঞাটা বলি, রিলেটিভ প্রোনাউন কাকে বলে? একটা মেইন ক্লজকে রিলেটিভ ক্লজের সাথে যুক্ত করে। এবার তোমরা মেইন ক্লজ কি, রিলেটিভ ক্লজ কি জানো না অনেকেই। এই কারণে আমি তোমাদের বলছি, এখানে আমরা পিএইচডি করতে আসিনি। যেটুকুনি আমাদের জানতে হবে সেটুকুনি আমরা জানবো, আমাদের উত্তর করার জন্য পরীক্ষার হলে যেটুকুনি জানতে হবে সেটুকুনি জানবো। জাস্ট মাথায় রাখো রিলেটিভ প্রোনাউনগুলো কোনগুলো, যেগুলো একটা একটা মানে দুটো বাক্য, সে দুটো বাক্য যাই হতে পারে, যে কোনো রকম হতে পারে, দুটো বাক্যকে বা দুটো মন্তব্যকে দুটো ঘটনাকে যুক্ত করছে, সেগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এবার দেখো, রিলেটিভ প্রোনাউনের কিছু মানে এক্সাম্পল আছে। এগুলো এগুলো থাকলে বুঝে নেবে যে ওই সেন্টেন্সটা রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত আছে। যেমন হু, হুম। দেখো, হু, হুম, হুজ, দ্যাট, হুইচ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। মানে দেখবে একটা বাক্যের মধ্যে বা একটা সেন্টেন্সের মধ্যে যদি হু থাকে, হুটাই বেশি ব্যবহার হয় পরীক্ষা হলে, হুটা দিয়েই আসবে। আর হুইচটা থাকে, এই দুটো মানে সবচেয়ে বেশি হু থাকে। যাই হোক, এগুলো রিলেটিভ প্রোনাউন, হু, হুম, হুজ, দ্যাট, হুইচ। তাহলে রিলেটিভ প্রোনাউন কি তোমাদের ফার্স্টে ক্লিয়ার হলো। দুটো বাক্যকে বা দুটো মন্তব্যকে যে কোনো বা দুটো জিনিসকে যুক্ত করছে, রিলেটিভ করছে। রিলেটিভ প্রোনাউন নামের মধ্যে সংজ্ঞাটা আছে, রিলেটিভ করছে মানে যুক্ত করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুম, হুজ, দ্যাট, হুইচ। ক্লিয়ার? এবার দেখো, এই হুটাকেই আমরা সবচেয়ে বেশি পড়বো, মানে হুটা দিয়ে উদাহরণগুলো দেখবো, কারণ হুটাই সবচেয়ে বেশি আসে, আর কোনো কিছু আসে না। এবার দেখো, এবার আমাদের রুলটা কি? একটা বাক্যের বা একটা সেন্টেন্সের মধ্যে যদি রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে কি রুলটা আমরা ব্যবহার করবো সেটা দেখো। রুলটা হলো, যদি কোনো দেখো, ইংলিশে যখন থাকে অন্যভাবে লেখা থাকে, এটা আমি আমার নিজের মতো করে লিখেছি যাতে তোমরা বুঝতে পারো, সোজা হবে। যদি কোনো বাক্যের, আরপি মানে কি রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, যদি কোনো বাক্যের রিলেটিভ প্রোনাউন থাকে, তবে ওই বাক্যের যে ভার্ব হবে সেটা রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা অনুযায়ী হবে। আবারও বলছি, ধরো একটা সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সের মধ্যে যদি দেখো রিলেটিভ প্রোনাউন আছে, তাহলে ওই রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন হোক বা প্রোনাউন হোক, সবচেয়ে কাছে যে সাবজেক্টটা থাকবে, নাউন হোক, প্রোনাউন হোক, যাই হোক না কেন, নাম্বার হোক, যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী ভার্বটা হবে। ক্লিয়ার? রিলেটিভ প্রোনাউনের আগে, ধরো রিলেটিভ প্রোনাউন এখানে আছে হু, এর আগে সবচেয়ে কাছে যে সাবজেক্টটা থাকবে বা যেই নাউন প্রোনাউনটা থাকবে সেটা অনুযায়ী এই পরে ভার্বটাকে আমরা বসাবো। এবার একটা উদাহরণের মাধ্যমে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, দিস ইজ দ্য লেডি। দিস ইজ দ্য লেডি একটা সেন্টেন্স। হু হ্যাজ লস্ট হার রিং আরেকটা জিনিস। তোমাদের আগেই বললাম দুটো ঘটনাকে যুক্ত করছে এখানে, হু আছে বলে, যাই হোক বাদ দাও। এবার দেখো, দিস ইজ দ্য লেডি হু হ্যাজ লস্ট হার রিং। এই হ্যাজটা কেন হলো? রিলেটিভ প্রোনাউন হু এর আগে যেটা আছে সেটা অনুযায়ী হয়েছে। তাহলে হ্যাজটা কেন হয়েছে? এই লেডির জন্য হয়েছে। সিম্পল। দিসের জন্য কিন্তু হয়নি। দিস ইজ দ্য লেডি, এই লেডি হু হ্যাজ লস্ট হার রিং, মানে এটা হলো সেই মহিলা যে তার রিং বা আংটি হারিয়েছে। তাহলে এই হু আছে বলে হুয়ের পরে যে ভার্বটা হবে সেটা হুয়ের আগে যে সাবজেক্টটা আছে, সে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, যাই হতে পারে, সেটা অনুযায়ী হবে এই হ্যাজ। কারণ লেডির পরে সবসময় হ্যাজ হয়, কারণ এগুলো তোমাদের আগে আমি করেও দিয়েছি। কেন, কোন মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল উদ্দেশ্য এটা যে সাবজেক্টের পরে ভার্ব কী হচ্ছে এটাই আমাদের এখানে জানতে হবে। তো এই লেডির জন্য এখানে হ্যাজ হয়েছে। সিম্পল। এবার দেখো, এরপরে আমি আরও উদাহরণ আনছি যাতে কিনা তোমাদের
ডাউট আরও বেশি করে ক্লিয়ার হয়। তাহলে এগুলোকে আমি মুছে আর উদাহরণ আনছি। দেখো তোমাদের এই উদাহরণগুলোর মধ্যে আমি বুঝিয়ে দেবো, মানে যেই ডাউটটাকে করিয়েছি বা যেই রুলটা তোমাদের আগে করিয়েছি সেই রুলটা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এই কটা উদাহরণ দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখানে সব রকম মিক্সডভাবে আমি উদাহরণ দিয়েছি। ফার্স্ট উদাহরণ দেখো। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের আমরা রুলটা কি জেনেছি, যখন রিলেটিভ প্রোনাউন থাকবে রিলেটিভ প্রোনাউনের আগে বা সবচেয়ে কাছের যে সাবজেক্টটা থাকবে বা যে নাউন প্রোনাউনটা থাকবে সেটা অনুযায়ী ভার্বটাকে আমরা চুজ করবো বা সেটা অনুযায়ী ভার্বটা আমরা বসাবো। এটা হচ্ছে রুল ছিল। এবার দেখো, আই হু অ্যাম ইউর লিডার কম্যান্ড ইউ। অ্যামটা কেন হলো? অ্যামটা হলো আই এর জন্য, কারণ হু এর আগে সবচেয়ে কাছের সাবজেক্ট আই, এই জন্য অ্যামটা এই আই এর জন্য কিন্তু হয়েছে। ক্লিয়ার? তাহলে আই হু অ্যাম ইউর লিডার কম্যান্ড ইউ, এটা সঠিক সেন্টেন্স। নেক্সট, অ্যাম কেন হলো? আই এর জন্য হলো। নেক্সট, দিস ইজ দ্য বয় হু হ্যাজ ডান দিস। হ্যাজ কেন হলো? এই বয়ের জন্য হলো, দ্য বয়, এই বয়টার জন্য হ্যাজ হয়েছে, কারণ হুয়ের কাছে সব যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা বসবে। আর আমি তোমাদের ইংলিশে আগেই বলেছি, মানে তোমরা না জানো কোনো যায় আসে না, পরীক্ষা হলে মানে যদি বুঝতে যাও বা মানে বের করতে যাও তাহলেই তোমরা গেলে। মানে কোনো দিনও বের করতে যাবে না, জাস্ট গ্রামারটাকে বোঝার চেষ্টা করবে আর ভার্বটাকে চিহ্নিত করার চেষ্টা করবে, তাহলেই হবে। তাহলে দিস ইজ দ্য বয়, এই বয়ের জন্য এখানে হ্যাজ হয়েছে। ক্লিয়ার? আগে বললাম হু দ্যাট হুইচ এগুলো যখন থাকবে ওর আগে যেই সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী তোমরা ভার্বটাকে চুজ করবে বা অক্সিলারি ভার্বটাকে চুজ করবে। দেখো, দোজ হু আর গিলটি শ্যাল বি পানিশড। বাংলাটা মানেটা বলছি, না জানলেও হতো, মানে যারা দোষী সবাই পানিশড হবে বা সবাইকে পানিশ করা হবে। ঠিক আছে? তাহলে দোজ হু আছে বলে এই আর কেন হলো? এই দোজের জন্য আর হলো। দোজ মানে কি? অনেকগুলো লোককে বোঝাচ্ছে দোজ, অনেকগুলো। দিস মানে কি? একটা, একজন। আর দোজ মানে হচ্ছে অনেকগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে দোজ হু আর গিলটি শ্যাল বি পানিশড, এই আরটা কেন হলো? এই দোজের জন্য হলো। সিম্পল ফান্ডা, বুঝতে পারলে? নেক্সট, 4 নম্বর এক্সাম্পল, আই অ্যাম দ্য ম্যান হু হেল্পস ইউ। মানে আমি সেই ব্যক্তিটা যে তোমায় সাহায্য করি। হেল্পস ইউ, এবার হেল্পসটা কেন হলো? হুয়ের আগে দেখো কোন সাবজেক্ট আছে বা কোন নাউন প্রোনাউন আছে। হুয়ের আগে আই আছে, আবার দ্য ম্যানও আছে। এবার তোমরা বলবে যে এ বাবা, এখানে আইও আছে দ্য ম্যানও আছে, কী করবো? আমি তোমাদের আগেই বলেছি, কাছের সাথে যে সাবজেক্টটা, কাছের যে নাউনটা সেটা অনুযায়ী হবে। আইটা কি? দূরের, হুয়ের থেকে দূরে। একমাত্র দ্য ম্যানটাই হুয়ের কাছে, এই কারণে হেল্পস হলো। আইয়ের পরে কিন্তু হেল্পস হতো না, আই হেল্প ইউ। আর যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তখন লিখি আমরা হেল্পস। আর আই হলে লিখে আই হেল্প ইউ। ঠিক আছে? এখানে যেহেতু দ্য ম্যান একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে হেল্পস হলো। ক্লিয়ার? লাস্ট উদাহরণ তোমাদের, আই অ্যাম দ্য ম্যান সেমি, আই অ্যাম দ্য ম্যান হু হ্যাজ লস্ট হার পেন। এখানে হ্যাজ কেন হলো? এই হ্যাজটা হয়েছে হুয়ের সবচেয়ে কাছের সাবজেক্ট এই দ্য ম্যান অনুযায়ী। আই থাকলে কিন্তু আমরা হ্যাভ করি। এবার পরীক্ষার হলে তোমাদের এইভাবে ঘুরিয়ে দেবে, আই অ্যাম দ্য ম্যান হু হ্যাভ লস্ট হিজ পেন। এখানে এবার যদি তোমরা এখানে না চিহ্নিত করতে পারো তাহলে তোমরা কিন্তু ভুল করে আসলে। এই দ্য ম্যান অনুযায়ী এখানে হ্যাজ হবে। এই আইটা অনেক দূরে আছে বলে আই অনুযায়ী কিন্তু এখানে হ্যাভ হবে না, যেহেতু হু আছে, হুয়ের কাছে সবচেয়ে যে সাবজেক্টটা বা যেই নাউন প্রোনাউনটা সেটা অনুযায়ী হবে। তাহলে আই অ্যাম দ্য ম্যান হু হ্যাজ লস্ট হিজ পেন, হু হ্যাভ লস্ট হিজ পেন হবে না। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে, মানে সবচেয়ে কাছের, হুয়ের সবচেয়ে কাছের বা ওই রিলেটিভ প্রোনাউনের সবচেয়ে কাছের যে সাবজেক্টটা থাকবে বা নাউন হোক প্রোনাউন হোক যাই থাকুক না কেন, ওটা অনুযায়ী ওর অক্সিলারি ভার্বটা হবে। ক্লিয়ার? এবার আমি তোমাদের একটা মানে কোশ্চেন দিচ্ছি, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে অ্যান্সার কী হবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ঠিকঠাক বুঝেছো কি বোঝোনি। দেখো, এই কোশ্চেনটা তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে, আর আমি একদম 100% শিওর তোমরা এই ভিডিওটা দেখার পর যাই কোশ্চেন আসুন না কেন রিলেটিভ প্রোনাউন থেকে তোমরা সব পারবে। আর সিজিএল 2022-এর এটা কোশ্চেন, এখানে বলেছে মানে কোথায় এরর আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। বলেছে ইউ আর দ্য ম্যান হু হ্যাভ স্পয়েলড ইট। কোথায় এরর আছে তোমাকে বের করতে হবে। 1 নম্বর জায়গায় এরর আছে, 2 নম্বর জায়গায় এরর আছে, 3 নম্বর জায়গায় এরর আছে, নাকি কোনো এরর নেই। এই ভিডিওটা দেখার পর সমস্ত স্টুডেন্ট বা সমস্ত ছেলেমেয়েরা এটা পারবে, আমি একদম 100% গ্যারান্টি দিচ্ছি। দেখো তোমাদের কনফিডেন্স লেভেল কতটা উপরে চলে যায়, খালি ভিডিওগুলোকে ভালো মতো দেখো। আমি খুব সোজাভাবে বলার চেষ্টা করি যাতে কি না তোমরা সবাই বুঝতে পারো। তো এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে অ্যান্সার কী হবে। আর
যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে যদি মনে হয় যে আমি সত্যিই তোমাদের ভালো মতো বোঝাতে পারছি। এই বলে ভিডিওটা শেষ করব, রাখছি, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।